আচ্ছা, তুমি আমার কাছে যেটা বুঝতে চাইছিলে আমি জানি না তোমাকে একটু বোঝাতে পারবো কি না, তবে চেষ্টা করি। ভিডিও হয়তো একটু নড়াচড়া করবে। টপিক্সটার নাম হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। মানে আমরা যে প্রশ্বাস বানানে দেখো শুরুতেই র ফালা আছে, পয় র ফালা। তার প্রশ্বাস মানে হচ্ছে শ্বাস গ্রহণে গতে গয় র ফালা আছে। তার প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, আমরা যখন নিঃশ্বাস নেই। আর নিঃশ্বাস মানে হচ্ছে শ্বাস ত্যাগ, মানে আমরা যখন শ্বাস ছেড়ে দিই। এটা তুমি জানোই, প্রশ্বাস নিঃশ্বাস। তো এই কার্যক্রমটা আসলে কীভাবে নিয়ন্ত্রিত হয়? তো নিয়ন্ত্রিত হয়, আমরা সবাই জানি, নিয়ন্ত্রিত হয় দুইটা উপায়ে, দুইটা পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, স্নায়বিক মানে বিভিন্ন স্নায়ু কীভাবে জড়িত এর সাথে। আর একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। এই মোটামুটি দুইটা নিয়ন্ত্রণ, যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম দুইটা পদ্ধতি নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। তো তুমি আমারে বলছিলে সম্ভবত স্নায়বিক নিয়ন্ত্রণটা একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। রাসায়নিক নিয়ন্ত্রণটা এটা সহজ, ওটা ভালোভাবে পারা যায়। স্নায়বিক নিয়ন্ত্রণ দ্বারা একটু দেখাই আমি। স্নায়বিক নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হয় এইভাবে। প্রথম স্নায়বিক নিয়ন্ত্রণে যাওয়ার আগে কয়েকটা টপিকস আমরা আগে শিখি। যে আমরা জানি মস্তিষ্কের হচ্ছে তিনটা অংশ। তো মাথা থেকে আসি, মস্তিষ্কের হচ্ছে তিনটা অংশ। কী কী অংশ? যে অগ্র মস্তিষ্ক, তারপরে মধ্য মস্তিষ্ক আছে, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তিনটা মানে মস্তিষ্কের তিনটা অংশ, অগ্র মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, আর একটা মধ্য মস্তিষ্ক। আমি মধ্য নিয়ে না বলি, অগ্র নিয়ে বলি। অগ্র মস্তিষ্কের তিনটা অংশ কিন্তু ছিল। তো অষ্টম অধ্যায়ে পড়াশোনা হয়তো বা তুমি জানো, অগ্র মস্তিষ্কের তিনটা অংশ হচ্ছে সেরেব্রাম, অগ্র মস্তিষ্কের একটা অংশের নাম হচ্ছে সেরেব্রাম। 2 নম্বর অংশের নাম হচ্ছে থ্যালামাস, একটা হচ্ছে হাইপোথ্যালামাস। আমার লেখা বোঝা যাচ্ছে কিনা আমি কিন্তু মুখে বলতেছি, মুখেই হয়তো বুঝতেছো। অগ্র মস্তিষ্ক তিনটা অংশ, একাধিক ফোন ধরছি তো আর একদিকে খাতা ধরছি, এই জন্য খাতাটা নড়াচড়া করতেছে। আচ্ছা, অগ্র মস্তিষ্ক তিনটা অংশ হচ্ছে সেরেব্রাম, থ্যালামাস আর একটা হাইপোথ্যালামাস। আর পশ্চাৎ মস্তিষ্কের তিনটা অংশের নাম হচ্ছে সেরেবেলাম। ওখানে সেরেব্রাম আর এটা সেরেবেলাম। মনে রাখবো এইভাবে। অগ্র বানানে তো মাত্র 2টা ওয়ার্ড, মানে পশ্চাৎ বানানে 3টা ওয়ার্ড, প শয় আবার খণ্ডক্ত। সুতরাং অগ্র বানানে কম ওয়ার্ডটা হবে, যেমন সেরেবেলাম বানান কিন্তু সেরেবেলামের থেকে একটা ওয়ার্ড হলেও কম। আর এখানে বেলাম, এখানে ওয়ার্ড বেশি, তার মানে বেশিটাই হচ্ছে পশ্চাৎ আর সেরেবেলাম হচ্ছে অগ্র। যাই হোক, তুমি জানো, ভালো করেই জানো। সেরেবেলাম, দেন হচ্ছে 2 নম্বর অংশের নাম হচ্ছে পন্স, আর 3 নম্বর নাম হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে অগ্র মস্তিষ্কের অংশ আমরা 3টা পাইলাম, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ হচ্ছে 3টা, সেরেবেলাম, পন্স, আর হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। তাহলে পশ্চাৎ নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রিত হয় দুইভাবে, একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, একটা হচ্ছে রাসায়নিক। স্নায়বিক নিয়ন্ত্রণ বিভিন্ন স্নায়ু কীভাবে এর সাথে জড়িত থাকে সেটা আমরা আজকে দেখব। তো মস্তিষ্কের অংশগুলো বললাম, এবার আসি। যেমন একটা বাড়ির কারেন্ট, আমরা গ্রাম অঞ্চলে, যেমন তোমার রুমে হয়তো বা মেইন সুইচ আছে, আমি দেখছি এলাকায় বলে না, তো কাট আউট ফেলে দেয় সারা বাড়ির, তাহলে কারেন্ট একবারই বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা মেইন সুইচ বলি। যে ওই সুইচটা অফ করে দিলে সারা পুরো বাড়ির কারেন্টই বন্ধ হয়ে যায়। সেরকম আমাদের যে শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রিত হবে, শ্বসন মানেই তো প্রশ্বাস নিঃশ্বাস, শ্বসন ক্রিয়া নিয়ন্ত্রিত হয় মস্তিষ্কের নির্দিষ্ট 2টা জায়গা থেকে। সেটা হচ্ছে একটা পন্স, একটা মেডুলা অবলঙ্গাটা। এই 2টা জায়গা থেকে নিয়ন্ত্রিত। তাহলে যে কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়, মানে যেই জায়গা থেকে নিয়ন্ত্রিত হয়, তাহলে তো আমরা কেন্দ্র বলতে পারবো। কী কেন্দ্র? তাহলে এটা শ্বাসকেন্দ্র বা শ্বসন কেন্দ্র। যেহেতু ওই জায়গা থেকেই শ্বসনটা নিয়ন্ত্রিত হচ্ছে, সুতরাং আমাদের শ্বাসকেন্দ্র দরকার হবে বা দরকার পড়বে এই নিয়ন্ত্রণ করার জন্য, প্রশ্বাস কার্যক্রমটা নিয়ন্ত্রণ করার জন্য
কিছু কেন্দ্র দরকার যেখান থেকে নিয়ন্ত্রিত হবে, পুরো প্রসেসটা নিয়ন্ত্রিত হবে। শ্বাসকেন্দ্র, আগে আমরা শ্বাসকেন্দ্র বলতেছি, যেখান থেকে নিয়ন্ত্রিত হবে। শ্বাসকেন্দ্র তুমি জানোই, শ্বাসকেন্দ্র কয়টা? শ্বাসকেন্দ্র হচ্ছে 4টা। শ্বাসকেন্দ্র হচ্ছে 4টি। শ্বাসকেন্দ্র হচ্ছে 4টা। পিছলে যাচ্ছে কেন? শ্বাসকেন্দ্র হচ্ছে 4টা। তো 4টার নাম তুমি ভালোভাবেই জানো। 4টার নামের মধ্যে একটা হচ্ছে নিউমোটেক্সিক, এগুলো তোমাকে বোঝানোর কিছু নেই, তুমি ভালোভাবেই জানো। নিউমোটেক্সিক 2 নম্বরটা হচ্ছে অ্যানিউস্টিক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। অ্যানিউস্টিক 3 নম্বর হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আর একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। এই 4টা কেন্দ্র আমাদের মস্তিষ্কে অবস্থিত। একটা হচ্ছে নিউমোটেক্সিক, একটা হচ্ছে অ্যানিউস্টিক, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র, আর একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র, যেগুলোকে বলা হয় শ্বাসকেন্দ্র। তাহলে শ্বাসকেন্দ্রের সংখ্যা আমাদের 4টা। এই কেন্দ্রগুলোর কাজ কি? এই কেন্দ্রগুলো থেকে শ্বাসক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। যেমন বাড়ির মেইন সুইচ থেকে পুরো কারেন্ট সরবরাহের প্রসেসটা নিয়ন্ত্রিত হয়। যাই হোক, তো 4টা শ্বাসকেন্দ্র আমরা পাইলাম। এগুলো এবারে অবস্থান দেখব, যারা কোথায় অবস্থান করে। এই 2টা অবস্থান করে পন্সে অবস্থান করে। পন্স হচ্ছে এই যে পশ্চাৎ মস্তিষ্কের 2 নম্বর অংশটার নাম আমরা পন্স বলছিলাম, সেরেবেলাম, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা। তাহলে এই কেন্দ্রের প্রথম 2টা, একটা নিউমোটেক্সিক আর একটা হচ্ছে অ্যানিউস্টিক, এই 2টা শ্বাসকেন্দ্র অবস্থিত পন্সের মধ্যে, মানে পশ্চাৎ মস্তিষ্কের পন্সের মধ্যে। আর নিচের দিয়ে 2টা শ্বাসকেন্দ্র আছে, মানে 3 নম্বর এবং 4 নম্বরটা, এটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। এই 2টা অবস্থিত মেডুলায়। তাহলে পশ্চাৎ মস্তিষ্কের মেডুলায় অবস্থিত এই 2টা, আর পশ্চাৎ মস্তিষ্কের পন্সে অবস্থিত এই প্রথম 2টা। তাহলে নিউমোটেক্সিক আর অ্যানিউস্টিক অবস্থিত পন্সের মধ্যে নিউমোটেক্সিক আর অ্যানিউস্টিক অবস্থিত। আর মেডুলার মধ্যে, মেডুলা অবলাঙ্গাটাকে সংক্ষেপে শুধু মেডুলা বলেও বলা যায়। তো মেডুলার মধ্যে অবস্থিত কোনটা? প্রশ্বাস কেন্দ্র আর নিঃশ্বাস কেন্দ্র। পন্সের মধ্যে 2টা কেন্দ্র অবস্থিত, আর মেডুলার মধ্যে 2টা কেন্দ্র অবস্থিত। বলতে গেলে 4টাই পশ্চাৎ কেন্দ্রের, মানে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যেই আছে। এর মধ্যে এই 2টা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের পন্স অংশে, আর এই 2টা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা অংশে। মানে মোটামুটি শেষের দিকে বলতে মানে আসল টপিকে এখনও যাইনি যদিও। আরেকটা বিষয় আসি, এই যে নিউমোটেক্সিক আর অ্যানিউস্টিক, এটা নিয়ে আমরা একটু জানবো। যে নিউমোটেক্সিক বানানে শুরুতে নিউমোটেক্সিক বানানে যেহেতু নৈশকে নি দিয়ে শুরু হয়েছে, সুতরাং এই নিউমোটেক্সিক কেন্দ্রটা সবসময় নিঃশ্বাস কেন্দ্র হিসেবে আমরা বিবেচনা করব বর্ণনার ক্ষেত্রে। নিঃশ্বাস কেন্দ্র মেনলিটা নিউমোটেক্সিক কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়, বা নিঃশ্বাস প্রক্রিয়াটা, মানে নিঃশ্বাসে নির একটা সম্পর্ক আছে, নি, তার মানে নিঃশ্বাস কেন্দ্র কোথায় অবস্থিত, বা নিঃশ্বাস কেন্দ্রটা কার সাথে সম্পর্কযুক্ত? নিউমোটেক্সিক কেন্দ্রের সাথে সম্পর্কযুক্ত। যেহেতু এটাও একটা আলাদা কিন্তু শ্বাসকেন্দ্র, এবং নিঃশ্বাস কেন্দ্র আলাদা একটা শ্বাসকেন্দ্র। তার মানে 1-এর সাথে 4-এর একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে নিউমোটেক্সির সাথে নিঃশ্বাস কেন্দ্রের। নিউমোটেক্সিস কেন্দ্রের সাথে নিঃশ্বাস কেন্দ্রের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, 2টাই নিয়ে যুক্ত হয়েছে, নি দ্বারা শুরু হয়েছে। আর এই 2-3 অ্যানিউস্টিক আর প্রশ্বাস কেন্দ্র, এই 2টা আবার এর সম্পর্কযুক্ত। তাহলে আরেকটা জিনিস সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে অ্যানিউস্টিক কেন্দ্রটা সাধারণত সম্পর্কযুক্ত হচ্ছে প্রশ্বাস কেন্দ্রের সাথে সম্পর্কযুক্ত প্রশ্বাস কেন্দ্র। তাহলে মূলত এটাও আমরা জানলাম যে শ্বাসকেন্দ্র 4টার মধ্যে 1 এবং 4, মানে নিউমোটেক্সিক আর নিঃশ্বাস কেন্দ্র মোটামুটি একই রকম সম্পর্কযুক্ত। আমরা যেখানে নিউমোটেক্সিক পাবো সেখানে নিঃশ্বাসের কথাবার্তা আসবে, আর যেখানে অ্যানিউস্টিক পাবো সেখানে প্রশ্বাসের কথাবার্তা আসবে। এইটুকু তো ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হও, এবার আমরা একটু ভিতরে চলে যাই, একটু বিস্তারিত চলে যাই। সেটা হচ্ছে সেটা হচ্ছে আমি একটু নিয়ন্ত্রণে, মানে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণে যাওয়ার আগে প্রশ্বাস নিঃশ্বাস শুধু কার্যক্রমটা আগে একটু বলি, নিয়ন্ত্রণ আরেকটু পরে বোঝাবো কার্যক্রমটা, যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা কীভাবে হয়। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের সময় এগুলো যদি খুব কমন সেন্স দিয়ে বলি, যে আমাদের ফুসফুসে যে স্নায়ু আসে, বা ফুসফুসে যে স্নায়ু যায়, মানে ডায়াফ্রামে যে স্নায়ু যায়, ফ্রেনিক স্নায়ু, একটা হচ্ছে ইন্টারকোস্টাল স্নায়ু। সাধারণত ওই যে পর্ষিকা থাকে না আমাদের, 12 জোড়া পর্ষিকা, এই পর্ষিকার ফাঁকে থাকে আর কি। তো
তাহলে পরশুকা প্লাস পরশুকার স্নায়ু মানে বই ইন্টারকোস্টাল স্নায়ু মানে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু প্লাস ফ্রেনিক স্নায়ু, এই স্নায়ুর মাধ্যমে, আচ্ছা প্রশ্বাস আগে লিখেই বুঝে, ধরো আমি প্রশ্বাসটা আগে বলতেছি। প্রশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রিত হয় দুই ধরনের স্নায়ু দ্বারা। প্রশ্বাস কার্যক্রম দুই ধরনের স্নায়ু রিলেটেড থাকে, একটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, ডায়াফ্রামের ফ্রেনিক স্নায়ু, দেন হচ্ছে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। তাহলে প্রশ্বাস কার্যক্রমে দুই ধরনের স্নায়ু জড়িত, একটা হচ্ছে ফ্রেনিক স্নায়ু, একটা হচ্ছে বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। এই দুই ধরনের স্নায়ু করে কি উদ্দীপনাটা, ফ্রেনিক স্নায়ু অবশ্যই উদ্দীপনা কোথায় পাঠাবে? ডায়াফ্রামের পেশিতে পাঠাবে, ডায়াফ্রাম পেশি। আর এরা কোথায় পাঠাবে? এরা পাঠাবে ইন্টারকোস্টাল পেশিতে। ইন্টারটা সংক্ষেপে লিখি ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি। তাহলে প্রশ্বাস কার্যক্রম এইভাবে নিয়ন্ত্রিত হয় যে দুই ধরনের স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা ডায়াফ্রাম পেশিতে যায়, আর বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে, যেই স্নায়ুগুলো সাধারণত ওই যে পরশুকার ভাগে যে পেশিগুলো থাকে, ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশিতে যে স্নায়ু যায় তাকে বলা হয় বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ু। তাহলে এই স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা ইন্টারকোস্টাল পেশিতে গেল। তাহলে এই স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম পেশিতে গেল, এই স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশিতে গেল। এবার এই দুইটা পেশি যখন এই উদ্দীপনাটা মানে স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা যখন এই দুইটা পেশিতে যাবে, তখন এরা সংকুচিত হবে। এই দুইটা জিনিসই সংকুচিত হবে, এরা সংকুচিত হবে। তাহলে কারা কারা সংকুচিত হচ্ছে? ডায়াফ্রাম পেশি সংকুচিত হচ্ছে এবং ইন্টারকোস্টাল মাসেল বা ইন্টারকোস্টাল পেশি সংকুচিত হচ্ছে। কখন সংকুচিত হচ্ছে? যখন ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে উদ্দীপনাটা এখানে গেছে এবং এই স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা ইন্টারকোস্টাল মাসেলে গেছে, তখন এই দুই ধরনের পেশি, একটা ডায়াফ্রাম পেশি, একটা ইন্টারকোস্টাল পেশি, এই ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রাম পেশি দুইটাই সংকুচিত হবে। সংকুচিত হওয়া মানে তখন আমাদের বক্ষ গহ্বর মানে বুকের ভিতরের গহ্বরের আয়তনটা বৃদ্ধি পাবে। তুমি খেয়াল করো, প্রশ্বাস মানে কি? শ্বাস গ্রহণ করা। তুমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নাও, তখন শ্বাস নিচের দিকে নিবা মানে ভিতরের দিকে নিবা, ভিতরে প্রবেশ করাবা, তখন দেখবা তোমার পেট বড় ফুলে উঠবে। পেট যদি ফুলে ওঠে তার মানে কি? বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে বক্ষগহ্বরের আয়তনটা কীভাবে বৃদ্ধি পায়? সাধারণত ফ্রেনিক স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা ডায়াফ্রাম পেশিতে যায়, আর বহিঃকোস্টাল ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ইন্টারকোস্টাল পেশিতে উদ্দীপনাটা যায়। তখন এই দুইটা পেশি উদ্দীপনাটা যাওয়ার পর সংকুচিত হয়ে যায়। আর পেশি সংকুচিত হয়ে নিচের দিকে নামে, বই সুন্দর করে চিত্র দেওয়া আছে দেখিও, পেশিগুলো যখন নিচের দিকে নামে তখন বক্ষগহ্বরের আয়তনটা বৃদ্ধি পায়। তখনই আমরা বলি যে প্রশ্বাস কার্যক্রম সম্পন্ন হইল। আর নিঃশ্বাস কার্যক্রম এর উল্টা কি? তাহলে এখানে ফ্রেনিক স্নায়ু আর বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা এই দুইটাতে যাবে, কিন্তু এরা এখন সংকুচিত নয়, এরা প্রসারিত হবে। আর এই পেশিগুলো প্রসারিত হওয়া মানে তখন বক্ষগহ্বরের আয়তন বৃদ্ধি না পেয়ে উল্টা কমবে। বক্ষগহ্বরের আয়তন সেটা দৈর্ঘ্য প্রস্থ চারদিক দিয়ে কমবে। আর কমা মানে তখন আমরা বলি যে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়তেছি। তাহলে নিঃশ্বাস ছাড়লে তুমি অটোমেটিক দেখবা যে পেটের আয়তনটা কমে আসে, ছোট হয়ে যায়। আর নিঃশ্বাস যখন আমরা ভিতরে প্রবেশ করাই মানে নেই, প্রশ্বাস যখন নেই, তখন পেটটা বড় হয়ে যায়। তাহলে পেট বড় হওয়ার ঘটনা আমরা বললাম, পেট ছোটো হওয়ার ঘটনা বললাম। তাহলে পেট বড় হয় প্রশ্বাস নিলে, আর নিঃশ্বাস নিলে উল্টা ঘটনা ঘটে, তখন বক্ষগহ্বরের আয়তনটা ছোটো হয়, সুতরাং পেটও আমাদের ছোটো হয়ে যায়। যাই হোক, এটা কিন্তু আমাদের টপিক্স না, তুমি যেটা বুঝতে চাইছো। এখন আমি সেই টপিক্সে যাবো। এইবার একটু ভালো করে মনোযোগ দাও, এটা আলাদা করি না, আলাদা থেকে যাই, ভালো করে খেয়াল করো। এবার আমি তুমি যেটা শিখতে চাইছিলে আমার কাছে, যে ভাইয়া প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রিত হয়, আমি কিন্তু এই নিয়ন্ত্রণ বিষয়টা বোঝার জন্য এত দূর থেকে আসলাম। এবার সেই ঘটনাটা আসলে কীভাবে ঘটে, নিয়ন্ত্রণটা কীভাবে হয়। আচ্ছা খেয়াল করো, আমি যখন প্রশ্বাস নিব মানে শ্বাস নিব, নেওয়ার কখন আমি নিব, তার মানে আমার অলরেডি রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়েছে শ্বসন প্রক্রিয়ায়। কার্বন ডাইঅক্সাইড রক্তের মধ্যে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি আমার শরীর নির্ণয় করছে। কার্বন ডাইঅক্সাইড এখন বের করে দিতে হবে, বের করার সময় হয়েছে। এই কারণে একদিক দিয়ে অক্সিজেন প্রবেশ করবো, আরেক দিক দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করবো, বিধায় এই প্রশ্বাস কার্যক্রমটা শুরু হবে। তাহলে প্রশ্বাস কার্যক্রমের শুরুতে কার উপস্থিতি আমরা রক্তের মধ্যে খেয়াল করব? কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি। কার্বন ডাই অক্সাইড, এটা রক্তে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় আর কি, বৃদ্ধি পেলে। তাহলে রক্তে যদি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়, কখন বৃদ্ধি পাবে? শ্বসনে বৃদ্ধি পাইছে, এখন কার্বন ডাইঅক্সাইড বের করে দিতে হবে।
আর বের করে দেওয়ার আগে তো ঢুকবে, একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বের হবে, নাহলে তো খালি হয়ে যাবে। একদিক দিয়ে ঢুকবে, একদিক বের হবে। তাহলে ঢোকার প্রসেসটার নাম হচ্ছে প্রশ্বাস। সুতরাং প্রশ্বাস যদি আমি পড়ি, এটা ধরো আমি প্রশ্বাস পড়ে দিচ্ছি, এটা হচ্ছে প্রশ্বাস, এটা হচ্ছে প্রশ্বাস। এই কলামে প্রশ্বাস আসবে। তো প্রশ্বাসের সময় প্রশ্বাসের ঘটনাটা শুরু হবে রক্তে যদি কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায়। এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার সিগন্যালটা বা উদ্দীপনাটা প্রথমত অ্যানিউস্টিক কেন্দ্রে যাবে। মস্তিষ্কের অ্যানিউস্টিক কেন্দ্রে যাবে। তাহলে দেখো, প্রশ্বাস আমি শুরুতেই বলছিলাম প্রশ্বাসের সাথে কার সম্পর্ক? অ্যানিউস্টিকের সম্পর্ক। আর নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের সাথে নিউমোটেক্সিকের সম্পর্ক। তাহলে প্রশ্বাসে এই কেন্দ্রটা উদ্দীপনা পাইল কখন? যখন রক্তে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাইছে বা কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি টের পাইছে, তখন এই কার্বন ডাইঅক্সাইড উপস্থিতি বা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধিটা, এই সিগন্যালটা প্রথমত কোথায় গেছে? অ্যানিউস্টিক কেন্দ্রে গেছে। তখন এই কেন্দ্রটা উদ্দীপ্ত হয়ে যায়। যখন এই সিগন্যালটা তার কাছে যায়, উদ্দীপ্ত হয়ে যাওয়ার পর এই অ্যানিউস্টিক কেন্দ্রটা প্রশ্বাস কেন্দ্রে এই উদ্দীপনাটা পাঠিয়ে দেয়। তা আমরা জানি যে অ্যানিউস্টিক কেন্দ্রের সাথে প্রশ্বাসের সম্পর্ক। প্রশ্বাস কেন্দ্র। তাহলে আবারও শুরু থেকে বলি, প্রশ্বাস কার্যক্রম কীভাবে নিয়ন্ত্রিত হয়? যে রক্তে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেলে সেই বৃদ্ধি পাওয়ার বা কার্বন ডাইঅক্সাইড উপস্থিতির সিগন্যালটা বা উদ্দীপনাটা প্রথমত অ্যানিউস্টিক কেন্দ্রে যায়। এই কেন্দ্রটা তখন উদ্দীপ্ত হয়ে যায়। এই কেন্দ্র থেকে বা সিগন্যালটা প্রশ্বাস কেন্দ্রে যাবে। দেন প্রশ্বাস কেন্দ্র তখন প্রত্যেকটা আলাদা আলাদা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, তাহলে এই কেন্দ্রে আগে আসবে, তারপর এই কেন্দ্র থেকে এই প্রশ্বাস কেন্দ্রে গেল। প্রশ্বাস কেন্দ্র থেকে এবার সিগন্যাল যাবে তোমার মনে আছে কি একটু আগে যে প্রশ্বাস পড়াইলাম, যে প্রশ্বাসের সময় ফেনিক্স স্নায়ুর মাধ্যমে বা ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে ডায়াফ্রাম পেশিতে প্লাস ইন্টারকোস্টাল পেশিতে যায়, তখন এই দুইটা পেশি সংকুচিত হয়ে বক্ষর আয়তন বৃদ্ধি পায়, মানে আমরা বলি তখন প্রশ্বাস বিষয়। এরকম প্রশ্বাস কেন্দ্রে যখন সিগন্যালটা যাবে, তখন এই সিগন্যাল সে ডায়াফ্রাম স্নায়ু বা ফেনিক্স স্নায়ু এবং বহিস্থ ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে পেশিতে পৌঁছাবে। কোন পেশিতে? দুই ধরনের পেশিতে। একটা হচ্ছে ডায়াফ্রাম পেশি, আর আরেকটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এই দুই ধরনের পেশিতে গেল কোত্থেকে? তাহলে শুরুতে রক্তে কার্বন ডাইঅক্সাইড উপস্থিতির ঘটনাটা বা উদ্দীপনাটা অ্যানিউস্টিক কেন্দ্রে গেল, অ্যানিউস্টিক কেন্দ্র থেকে প্রশ্বাস কেন্দ্র থেকে এবার ডায়াফ্রাম স্নায়ু বা ফ্রেনিক্স স্নায়ু এবং ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে কোথায় গেল? ডায়াফ্রাম পেশি প্লাস ইন্টারকোস্টাল পেশি, দুই জায়গায় গেল। তারপরে প্রশ্বাস কেন্দ্র থেকে সিগন্যাল দুই জায়গায় গেছে, এই জায়গায় গেছে, এই জায়গায় আসছে, দুই জায়গায় গেছে। তাহলে দুই জায়গায় আসছে। এবার এই দুই জায়গা থেকে মানে পেশি এবং ইন্টারকোস্টাল পেশিতে যেহেতু সিগন্যালটা আসছে, তাহলে এবার কী হবে? এরা সংকোচন হবে। কী বলে? হ্যাঁ, সংকোচন হয়ে তখন বক্ষগহ্বর আয়তন বৃদ্ধি পাবে। তখন আমরা বলবো যে কী ঘটছে? প্রশ্বাস কার্যক্রম ঘটছে। প্রশ্বাস তখন শুরু হয়ে যায়। তাহলে দেখো, প্রশ্বাস কীভাবে শুরু হয়? রক্তে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি টের পাবে বা কার্বন ডাইঅক্সাইড উপস্থিতি তখন থাকবে, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাবে, তখন অ্যানিউস্টিক কেন্দ্রটা প্রথমে উদ্দীপ্ত হয়। অ্যানিউস্টিক কেন্দ্র থেকে উদ্দীপনা প্রশ্বাস কেন্দ্রে যায়, প্রশ্বাস কেন্দ্র থেকে ডায়াফ্রাম পেশি এবং ইন্টারকোস্টাল পেশিতে যায়, তখন এই পেশিগুলো সংকুচিত হয়ে বক্ষগহ্বর আয়তন বৃদ্ধি হয়, তখন আমরা বলি যে প্রশ্বাস শুরু হয়েছে। এবার বিয়ে বাড়ির ঘটনা মনে আছে? মানে যে কোনো বিয়ে বাড়ি বলো, ধরো বরযাত্রী যাচ্ছে কনের বাড়িতে, তো আমরা তোমাদের বাসায় পৌঁছানোর আগে আমি তো মনে করো তামান্নাকে জানাইছিলাম, তাই না? তখন আমি দেখো আমার গাড়ি তোমার দিকে যাচ্ছে, আবার তামান্নাকেও জানিয়ে রাখছিলাম যে আমি যাচ্ছি। সেরকম এই প্রশ্বাস কেন্দ্র থেকে যখন সিগন্যালটা ডায়াফ্রাম পেশিতে যায়, কোন স্নায়ুর মাধ্যমে যায়? ফেনিক্স স্নায়ু বা ইন্টারকোস্টাল স্নায়ুর মাধ্যমে পেশিতে যখন যায়, কোত্থেকে? প্রশ্বাস কেন্দ্র থেকে। তখন এ আবার করে কি, মানে সে তো মূলত প্রশ্বাসের জন্যই দায়ী, এই প্রশ্বাস কেন্দ্রটা। তো সে নিজের কাজ তো করবে, উল্টা সে আরেক দিকে সিগন্যালটা আগাই দিয়ে রাখবে, মানে সতর্ক করে রাখবে যে আমার তো এইদিকে প্রশ্বাস আমি ঘটাইতেছি, কিছুক্ষণ পরে কিন্তু নিঃশ্বাসও হবে, তো তুমিও আগে রেডি হয়ে থাকো। প্রশ্বাস কেন্দ্র থেকে একই সময় বলতে প্রশ্বাস কেন্দ্র থেকে যেই সময় সিগন্যাল নিচে পেশিগুলোতে যাবে, তখন একই সময়ে এইখান থেকে একটা সিগন্যাল আরেকটা কেন্দ্রে যাবে। সেই কেন্দ্রটার নাম হচ্ছে, মনে আছে, অ্যানিউস্টিক কেন্দ্র ছিল প্রশ্বাসের সাথে জড়িত, আর নিঃশ্বাসের সাথে জড়িত কোন কেন্দ্র? সেটা হচ্ছে নিউমোটেক্সিক কেন্দ্রে। ভালো করে খেয়াল করো,
প্রশ্বাস কেন্দ্র থেকে যেমন এই যে কর্মচারী বৃদ্ধি বা সংবাদটা এখানে আসলো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তো এইখান থেকে এইখানে যখন আসে সেই সময়ে সে নিচেও পাস করে, আবার আরেক জায়গায় পাস করে দেয়, মানে আগে থেকে সতর্ক করে দেয় নিউমোটেক্সিক কেন্দ্রকে যে প্রশ্বাস এদিকে প্রায় শেষের দিকে, আপনি রেডি হন মহাশয়, আপনি রেডি হন। তো প্রশ্বাস কেন্দ্র থেকে সিগন্যালটা এদিকে নিউমোটেক্সিক কেন্দ্রেও যায়। নিউমোটেক্সিক কেন্দ্রে যখন যায় তখন এখন তো নিঃশ্বাস হইতে হবে, আর প্রশ্বাস নিঃশ্বাস তো একবারে চলতে পারে না, তখন নিউমোটেক্সিকটা করে কি, সে তখন এই এনিউস্টিক কেন্দ্রকে দমিত করে দেয়। দমিত মানে তাকে বাধা দেয় এক প্রকার, কি সোজা কথা বই মানে অবদমন দেওয়া আছে, অবদমন বা দমিত মানে বাধা দেওয়া। তখন সে তো নিউমোটেক্সিক এখন নিজের কাজ করবে, মানে নিঃশ্বাসের প্রক্রিয়া এখন চালু করবে, আর নিঃশ্বাসের প্রক্রিয়া চালতে গেলে একই সময় তো শ্বাস প্রশ্বাস চলে না। তো এই সিগন্যাল যখন প্রশ্বাস কেন্দ্র থেকে এখানে আসলো, যার কাছ থেকে সিগন্যাল পাইছে এখন তাকেই উল্টা বাধা দিচ্ছে, যে নিউমোটেক্সিক এনিউস্টিক কেন্দ্রকে বাধা দিচ্ছে যে আপনি মহাশয় বন্ধ হয়ে যান, অফ যান, আপনি আপনার কাজ করা বন্ধ করে দেন, আর আমাকে আমার নিঃশ্বাসের কাজ করতে দেন। তাহলে এইদিকে একে দমিত করলো, এটা ধরো মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করি, একে দমিত করলো। আবার এই যে প্রশ্বাস শুরু হয়েছিল মনে আছে, প্রশ্বাস শুরু হলে এদিকে যেন ফুসফুস এর আয়তন বাড়ে না কমে, ফুসফুস তো বাড়ে, ফুসফুসের আয়তন বৃদ্ধি পায় বা ফুসফুস বড় হয়, ফুসফুস বড় হয়, ফুসফুস বড় হয়। আমরা সবাই জানি যখন আমরা নিঃশ্বাস গ্রহণ করি, মানে শ্বাস যখন গ্রহণ করি তখন কিন্তু ফুসফুসের আয়তনটা বৃদ্ধি পায় বা পেট আমাদের বড় হয়ে যায়, তখন ফুসফুস বড় হয়। এই ফুসফুস বড় হওয়ার সিগন্যালটা আবার পাঠাবে অ্যানিউস্টিক কেন্দ্রে, অ্যানিউস্টিক কেন্দ্রে এই সিগন্যালটা এখানে পাঠাবে, এইখানে। তাহলে দেখো আবারও ভালোভাবে দেখো যে সিগন্যাল এই কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি বা সিগন্যালটা অ্যানিউস্টিক কেন্দ্রে আসলো, এখান থেকে প্রশ্বাস কেন্দ্র থেকে এই পেশি, দুই ধরনের পেশি থেকে প্রশ্বাস শুরু হয়ে গেল। তো এইদিকে প্রশ্বাসও শুরু হয়, এবার ওইদিকে আরেকটা ঘটনা ঘটে যে প্রশ্বাস কেন্দ্রের নিচে যখন সিগন্যাল পাঠায়, এবার এই সিগন্যালটা সে নিউমোটেক্সিকেও পাঠায়, যা একটু পরে তো আপনার কাজ শুরু হবে, আপনিও রেডি হন। তো নিউমোটেক্সিক কেন্দ্র করে কি, নিউমোটেক্সিক কেন্দ্র তো নিউমোটেক্সি মানেই প্রথম অক্ষর নি, তার মানে সে কার সাথে জড়িত, সে নিঃশ্বাস কেন্দ্রের সাথে জড়িত। তাহলে সে নিঃশ্বাসের কাজ করবে, তাহলে কাজ করতে গেলে প্রশ্বাসকে বন্ধ করতে হবে, এই জন্য সে করে কি এনিউস্টিক কেন্দ্রকে দমিত করে, যে আপনার এখন আর কাজ করা বন্ধ করে দেন, এখন আমাকে কাজ করতে দেন। সে একদিকে এইটাকে বন্ধ করে দেয়, আর মানে একে তাহলে মানে এ দুই জায়গা থেকে বাধা পায়, এক জায়গায় হচ্ছে নিউমোটেক্সিক কেন্দ্র থেকে বাধা পায়, আবার এই যে প্রশ্বাস শুরু হয়েছিল তখন ফুসফুস বড় হয়ে গিয়েছিলো, এই বড় হওয়ার সিগন্যালটাও মনে করো ইমিউনিস্টিক কেন্দ্র পেয়ে যায়, এই যে পেয়ে এটা মাইনাস দিলাম, তার কারণ এই ফুসফুস বড় হওয়ার সিগন্যালটা যখন পায়, তখন মানে পাওয়া মানে একে বাধা দেওয়া, এক প্রকার বাধা দেয় যে তুমিও বন্ধ হও, কারণ ফুসফুস অলরেডি বড় হয়েছে, আর বড় হওয়া যাবে না, এখন সংকুচিত হইতে হবে। তার মানে এই ফুসফুস বড় হওয়ার সিগন্যালটা তখন এখানে যাচ্ছে, সেও বাধা পাচ্ছে, মানে এই যে মাইনাস চিহ্ন দিলাম, সেও বাধা পাচ্ছে বা দমিত হচ্ছে, আবার এখান থেকেও বাধা পাচ্ছে, দুই জায়গা থেকে দমিত হচ্ছে। কোন কেন্দ্রতে দমিত হচ্ছে, অ্যানিউস্টিক কেন্দ্র। তাহলে দমিত হওয়া মানে কি, সে এখন তার কাজ করা বন্ধ করে দিবে, আর তার কাজ বন্ধ মানে এইদিকে সবই বন্ধ, মানে প্রশ্বাসও বন্ধ, তার মানে এখন নিঃশ্বাস শুরু হবে। এখন নিঃশ্বাস এই যে এখান থেকে সিগন্যালটা এখানে আসছিল, সে তো এখানে পাঠাইছিল, সে আবার করবে কি, নিউমোটেক্সিক কেন্দ্র সে সিগন্যাল নিঃশ্বাস কেন্দ্রে এবার পাঠাবে। আমরা জানি নিউমোটেক্সিক কেন্দ্রটা সাধারণত নিঃশ্বাস কেন্দ্রের সাথে জড়িত, নিঃশ্বাস কেন্দ্রের সাথে জড়িত, যেমন অ্যানিউস্টিক কেন্দ্র প্রশ্বাস কেন্দ্রের সাথে জড়িত ছিল, আর নিউমোটেক্সিক কেন্দ্র নিঃশ্বাসে জড়িত। নিউমোটেক্সিক কেন্দ্র এবার স্বাভাবিকভাবে তার কাজ চালাবে, তখন যাকে বাধা দেওয়ার কথা ছিল আগে বাধা দিছে, একে বাধা দিছে। আবার এই যে ফুসফুস বড় হওয়ার সিগন্যালটা অ্যানিউস্টিক কেন্দ্র, মানে অ্যানিউস্টিক কেন্দ্র দুই জায়গা থেকে বাধা পাইছে, ফুসফুস থেকে বাধা পাইছে, আবার নিউমোটেক্সিক কেন্দ্র থেকে বাধা পাইছে। আগে বাধা দেওয়ার কাজ শেষ, তার মানে এইদিকের ঘটনা বন্ধ, এখন এইদিকে চালু। তো নিউমোটেক্সিক কেন্দ্র তখন তার মানে নিঃশ্বাস তো তাকে চালাইতে হবে, তাহলে এই সিগন্যালটা সে নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়। যখন নিঃশ্বাস কেন্দ্রে পাঠায় তখনই ধরো নিঃশ্বাস শুরু হয়ে গেল, তাহলে এইভাবেই প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রিত হয়। তো একটু আগে যখন প্রশ্বাস শুরুর ঘটনাটা, ফুসফুস বড় হয়ে গেছিলো, এই সিগন্যালটা অ্যানিউস্টিক কেন্দ্রে গেছিলো, বিধায় অ্যানিউস্টিক কেন্দ্র অফ হয়ে গেছিলো, কিন্তু এই নিঃশ্বাস কেন্দ্রে যখন সিগন্যালটা আসার পর নিঃশ্বাস শুরু হয়, নিঃশ্বাস শুরু মানে কি, ফুসফুস সংকোচন হবে না বড় হবে, ফুসফুস হবে সংকোচন। কারণ আমরা যখন কী বলে শ্বাস ছাড়ি তখন আমাদের পেটটা ছোটো হয়ে যাচ্ছে, মানে ফুসফুস সংকোচন হয়। প্রসারণ হওয়ার খবরটা যেমন অ্যানিউস্টিক কেন্দ্রে যায়, সেরকম সংকোচন হওয়ার মানে ছোটো হওয়ার সংবাদটা কিন্তু অ্যানিউস্টিক কেন্দ্রে আর যায় না, আর অ্যানিউস্টিক কেন্দ্রে যায় না। তাহলে এইটা যদি এই সিগন্যালটা যদি এখানে না যায়, তাহলে অ্যানিউস্টিক কেন্দ্র বুঝবে কীভাবে যে আমার তো একটু আগে কাজ বন্ধ করে রাখছিলাম, আমাকে পুনরায় যে প্রশ্বাস শুরু করতে হবে, এটা বুঝবে কীভাবে? তখন ফুসফুস থেকে তো সিগন্যালটা যায় না, ফুসফুস প্রসারিত হওয়ার সিগন্যাল যায় কিন্তু সংকুচিত সিগন্যাল যায় না। তখন সে কিছুক্ষণ পর নিজেই অ্যালার্ট হয়ে যায় যে না, আমার সিগন্যাল তো আসবে না,
আমাকে নিজে নিজে অ্যালার্ট হইতে হবে, তখন সে নিজে নিজে অ্যানিস্টিক কেন্দ্র আবার আগের মতো কাজ শুরু করে দেয়। সে প্রশ্বাস কেন্দ্রে সিগন্যাল পাঠায়, প্রশ্বাস কেন্দ্র আবার 2 ধরনের পেশিতে সিগন্যাল পাঠায়, এই পেশিগুলা প্রশ্বাস শুরু করে দেয়, মানে ফুসফুস বড় হয়ে যায়। ফুসফুস বড় হওয়ার সিগন্যালটা আবার একে পাঠানো, মানে একে বাধা দিচ্ছে, আবার এইদিকে প্রশ্বাস কেন্দ্র আবার নিউমোটেক্সিক কেন্দ্রকে দিচ্ছে, আবার ওকে বাধা দিচ্ছে, তার মানে আবার এর কাজ করতেছে। এইভাবেই মানে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা নিয়ন্ত্রিত হয়। তাহলে আবার আমি শুরু থেকে বলি, দেখো এবার সুন্দরভাবে বলি। আমরা জানি শ্বাসকেন্দ্র হচ্ছে 4টা। শ্বাসকেন্দ্র মানে যারা শ্বাসক্রিয়া নিয়ন্ত্রিত করে, যেখান থেকে নিয়ন্ত্রিত থাকে শ্বাসকেন্দ্র বলি। শ্বাসকেন্দ্র ছিল 4টা, কী কী? নিউমোটেক্সিক, অ্যানিউস্টিক, প্রশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র। নিউমোটেক্সিক আর অ্যানিউস্টিক এই দুইটা ছিল পঞ্চে অবস্থিত, আর প্রশ্বাস কেন্দ্র নিঃশ্বাস কেন্দ্র এই দুইটা হচ্ছে মেডুলায় অবস্থিত। পঞ্চ মেডুলা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ। যাই হোক, তো অ্যানিউস্টিক সবসময় প্রশ্বাসের সাথে জড়িত থাকবে, আর নিঃশ্বাসের সাথে জড়িত থাকবে, নিঃশ্বাসের সাথে জড়িত থাকবে নিউমোটেক্সিক। যেমন দুইটারই প্রথম অক্ষর ন দিয়ে এভাবে মনে রাখবো। যাই হোক, আগে প্রশ্বাসের ঘটনা বলি যে প্রশ্বাস আসলে কীভাবে শুরু হয়। আচ্ছা, প্রশ্বাস যদি উপরেরটা হয় তাহলে এই পাশের কলামটা কী হবে? এটা হবে নিঃশ্বাস, এটা হবে নিঃশ্বাস। তাহলে মাঝখানে ধরে আমি ভাগ করে দিই, আর ভাগ না করি, এইটা হবে নিঃশ্বাসের কলাম, প্রশ্বাসের কলাম, এটা হবে নিঃশ্বাসের কলাম। তাহলে শুরুতেই কী ঘটে? প্রশ্বাসের ঘটনাটা ঘটে। মানে আমরা আগে শ্বাস গ্রহণ করি কখন করি? যখন রক্তে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পায় বা রক্তে কার্বন ডাইঅক্সাইড উপস্থিতি হয়, শুরু হয় বা উপস্থিতি থাকে, তখন এই সিগন্যালটা প্রথমত অ্যানিউস্টিক কেন্দ্রে যায়। সেই কেন্দ্র থেকে সিগন্যাল যায় প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্র থেকে 2 জায়গায় যায়। তার তো নিজের জায়গায় যাবেই, মানে প্রশ্বাস কেন্দ্রের থেকে ডায়াফ্রাম পেশি বা ইন্টারকোস্টাল পেশিতে যাবেই। প্রশ্বাস কেন্দ্র থেকে আরও একটা জায়গায় যায়, এই দিকেও যায়। দেখো ওদিকে পরে আসি। তাহলে এখান থেকে এই 2 পেশিতে যায়, এই 2টা পেশি তখন সংকোচন হয়, সংকোচন হয়ে বক্ষকর আয়তন বেড়ে যায়, তখনই আমরা বলি যে প্রশ্বাস শুরু হয়েছে বা আমরা মানে শ্বাস নিচ্ছি। তাহলে প্রশ্বাস শুরু হওয়া মানে ফুসফুস বড় হওয়া, এই বড় হওয়ার সিগন্যালটা যায় অ্যানিউস্টিক কেন্দ্রে। মানে অ্যানিউস্টিক কেন্দ্রকে বলতেছে আর বড় হওয়া যাবে না, আমি একটু পরে ফেটে যাবো, তো তোমাকে এখন বাধা দিই, মানে তোমাকে এখন বন্ধ থাকতে হবে, আর কোনো সিগন্যাল নিচে পাঠানো যাবে না, নাহলে সিগন্যাল যতই নিচে পাঠাবা আরও প্রশ্বাস হইতে হইতে ফুসফুস আমি ফেটে যাবো। এই জন্য ফুসফুস বড় হয়ে এই সিগন্যালটা এক প্রকার নেগেটিভ সিগন্যাল পাঠায় যে আপনি বন্ধ হন। আবার এই প্রশ্বাস কেন্দ্র থেকে নিচে যেমন সিগন্যাল আসছিল, প্রশ্বাস কেন্দ্র থেকে একই সময়ে সিগন্যালটা এই নিউমোটেক্সিক কেন্দ্রেও যায়। আগে থেকে সাবধান করে দেয় যে আমার মোটামুটি একদম শেষের দিকে, আমার একটু পরে প্রশ্বাস শেষ হবে বা শুরু হবে বা শেষ হবে, তুমিও রেডি হয়ে থাকো, একটু পরে তোমাকেও কাজ করতে হবে, তোমাকে নিঃশ্বাসের কাজ করতে হবে। তো নিউমোটেক্সিক কেন্দ্র করে কি, যে আমি নিঃশ্বাসের কাজ করবো, তোকে তাকে বন্ধ হইতে হবে, যে আমি আমার কাজ শুরু করার আগে তোকে আগে বন্ধ করে দিই। সে করে কি, সেই সিগন্যালটা পাঠায় অ্যানিউস্টিক কেন্দ্রে পাঠায় যে তুই বন্ধ হও, তোর কাজ বহুত করছি, এবার আমাকে আমার নিঃশ্বাসের কাজ করতে দে। তো সে অ্যানিউস্টিক কেন্দ্রে সিগন্যালটা পাঠায়, তার মানে নেগেটিভ সিগন্যাল পাঠায় যে তুই বন্ধ হও। তাহলে এ সিগন্যাল বা বাধা পাচ্ছে 2 জায়গা থেকে, নিউমোটেক্সিক কেন্দ্র থেকে বাধা পাচ্ছে, আবার এই ফুসফুস বড় হয়েছে এখান থেকেও বাধা পাচ্ছে, 2 জায়গা থেকে বাধা পাচ্ছে। বা কিসের জন্য বাধা পাচ্ছে? যে আর জন্য সে প্রশ্বাস প্রক্রিয়াটা না ঘটে, তখন অলরেডি তো প্রশ্বাস হয়েছেই। তো তখন যখন 2 জায়গায় যখন 2 জায়গা থেকে বাধা পাইলো, এই নিউমোটেক্সিক নিজেও বাধা দিল, তখন নিউমোটেক্সিক কেন্দ্র তার নিজের স্বাভাবিক কার্যক্রম শুরু করে। যে নিউমোটেক্সিক কেন্দ্র মানেই তো নিঃশ্বাসের সাথে জড়িত, সেই সিগন্যালটা নিঃশ্বাস কেন্দ্রে পাঠায়। নিঃশ্বাস কেন্দ্র তখন ওই যে এখানে যখন পেশিগুলো সংকোচন হয়েছিল, তাহলে পেশিগুলো প্রসারণ হবে। প্রসারণ মানেই ফুসফুসের আয়তন বা সংকোচন কমে, ফুসফুসের আয়তনটা কমে যাবে বা সংকোচন হবে, তখন আমরা বলি যে নিঃশ্বাস শুরু হয়েছে। তাহলে নিঃশ্বাস শুরু হওয়া মানে ফুসফুস সংকুচিত হওয়া বা ছোটো হয়ে যাওয়া। তো ফুসফুস ছোটো হয়ে যাওয়ার এই সিগন্যালটা, একটু আগে বড় সিগন্যালটা যেমন নেগেটিভ সিগন্যালটা গেছিলো, কিন্তু সংকুচিত হওয়ার সিগন্যালটা আর অ্যানিউস্টিক কেন্দ্রে যায় না। অ্যানিউস্টিক কেন্দ্রে তো অভ্যস্ত হয়ে গেছে যে আমি তো কারো কাছ থেকে সারা না পেলেও আমাকে আমার কাজ চালাইতে হবে। যে কিছুক্ষণ যখন সময় ব্যয় হয়ে যায়, সে যখন কারো কাছ থেকে সিগন্যাল না পায়, তখন সে নিজে অ্যালার্ট হয়ে যায় যে আমাকে এতক্ষণে মনে হয় নিউমোটেক্সিক কেন্দ্রের কাজ শেষ, মানে এতক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস শেষ, আমাকে এখন প্রশ্বাস প্রক্রিয়া শুরু করতে হবে। সেখানে আবার একটু আগে যে বন্ধ হয়ে গেছিলো, মানে এর কাছ থেকে বাধা পেয়ে বা এর কাছ থেকে বাধা পেয়ে যে সে কিছুক্ষণের জন্য অফ গেছিলো, সে এখন আবার অন হয়ে যাবে, মানে সে আবার তার স্বাভাবিক প্রক্রিয়া চালিত করবে। এই মানে সে সিগন্যাল পাঠাবে এখান থেকে পেশি আবার সংকুচিত হয়ে প্রশ্বাস শুরু হবে। মানে এইভাবেই প্রশ্বাস নিঃশ্বাস এইভাবেই চলতে থাকে। এটা হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম। তো তুমি এখন আমি যে কথাটা বললাম, এই চিত্রটা ধরে এই কলামটা, প্রশ্বাসের কলামটা এবং নিঃশ্বাসের কলামটা ধরে তুমি এখন মেইন বই বের করো। আচ্ছা, মেইন বই আজমল স্যারের বই কিছু জায়গায় ভুল দেওয়া আছে। আজমল স্যার মানে হুবহু আলিম স্যারের বই দিয়ে কপি করছে, তো কপি করতে গিয়ে 2 লাইনে উনি ভুল করছে, এই জন্য তোমার বুঝতে হবে সমস্যা হচ্ছে। এক জায়গায় এবং আসার কথা, এবং কথাটা উনি দেয়নি, এবং না থাকার কারণেই কিন্তু তোমার ওই লাইনে আমি জানি প্যাচ লেগে গেছে। আমি আলিম স্যারের বইটা তোমাকে ছবি দিচ্ছি, এই ছবি ধরে একদম 1 লাইন করে ধরবা, রিভিশন পড়বা। আর এই খাতা মানে এই খাতা ধরে মানে এই যে ভিডিওর এই টপিক্সটা, এই চিত্রটা ধরবা, আর ওই আলিম স্যারের বই যে ছবিটা দিব, 2টা জিনিস ধরে রিভিশন করবো, দেখবে সব ইজি লাগতেছে। এভাবেই আসলে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।